জিএম সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বর্ণ চোরাচালান পরিচালনার অভিযোগ। সমুদ্রপথে মানব পাচারের ঘটনায় আটক দালাল ও মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা। উদ্ধারকারীরা বাংলাদেশিরা মুক্ত। 6 মাসেও শেষ হয়নি নারায়ণগঞ্জের 7 খুনের মামলার তদন্ত। আইনজীবী ও নিহতদের স্বজনদের ক্ষোভ। আসসালামু আলাইকুম। শামসুন নাহার নিম্মি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও ডিজিএম সহ চোরাচালান চক্র পরিচালনাকারী 5 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গত 12 নভেম্বরে বিমানের কেবিন ক্রু মাজারুল আফসারকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। শুধু একটি ঘটনা নয়, বরং সম্প্রতি স্বর্ণ চোরাচালানের বিভিন্ন ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করছে পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। 1 বছরেরও বেশি সময় ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুদিন পরপর অবৈধ স্বর্ণ ধরা পড়ার ঘটনা ঘটছে। ছোট বড় মিলিয়ে কতগুলো চালান ধরা পড়েছে তা বলতে গেলে হিসেবের খাতায় বসতে হবে। এসব ঘটনায় কয়েক দফায় আটকও হয়েছেন অনেকেই। আর এসব অবৈধ স্বর্ণ আটক করেছে সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষ। এর আগেও স্বর্ণ চোরাচালানের সাথে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা জড়িত ছিলেন এমন অভিযোগ উঠেছিল। আর এবার এই অভিযোগে গ্রেফতার হলেন বিমানের ক্যাপ্টেন আসলাম শহীদ এবং বিমানের ডিজিএম এমদাদ সহ 5 জন, যার মধ্যে হারুনার রশিদ নামের এক মানি এক্সচেঞ্জার আছেন। পুলিশ বলছে, গত 12 নভেম্বর বিমানের কেবিন ক্রু স্বর্ণসহ গ্রেফতার হলে তার দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিমানের এসব কর্মকর্তাদের। 5 জনকে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বিজ্ঞ আদালতে তাদেরকে প্রডিউস করে আমরা রিমান্ডের আবেদন জানাচ্ছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, এই সিন্ডিকেটের মাধ্যমে কোথায় কিভাবে স্বর্ণ কেনা হবে আর কিভাবে তা লুকিয়ে বিমানবন্দর থেকে বের করা হবে, এর সব পরিকল্পনার সাথে জড়িত থাকার প্রমাণ আছে তাদের বিরুদ্ধে। শুধু এই একটি ঘটনাই নয়, বরং এরকম অনেক চালানের সাথেই তাদের সংশ্লিষ্টতা আছে বলে মনে করে সংস্থাটি। আর এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আরও মামলা হতে পারে বলে জানানো হয়। কে ওখান থেকে রিসিভ করবে, কে কোথায় লুকিয়ে রাখবে, লুকিয়ে রাখার পরে কিভাবে বিমান থেকে নামানোর সময় কে জায়গাটা পার করে দিবে, অর্থাৎ কাস্টমস পার করে দিবে, এইরকম পুরোটাই একটা পুরো ঘটনার একটা নীল নকশা আসলে তৈরি করা ছিল। এবং সেই নীল নকশার ভিতরেই বিভিন্ন জন, এই যে কয়জন গ্রেপ্তার হয়েছে এবং যারা এখনো গ্রেপ্তার হয়নি, তাদের কার কি রোল ছিল সেটা ডিফাইন করা ছিল। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, স্বর্ণ চোরা কারবারির সাথে বিমানবন্দরে নিয়োজিত যেসব সংস্থা কাজ করে থাকে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকলে তাদের বিষয়েও তদন্ত করা হবে। কে সিভিল এভিয়েশনের কিংবা কে বিমানের কিংবা কে পুলিশের, এইটা দেখার কোনো সুযোগ নাই। এবং সেটা আমরা একেবারে সেই ক্ষেত্রে আমরা প্রফেশনালি এটা আমাদের যে কলাকৌশল সেটি আমরা অবলম্বন করে থাকি। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্বর্ণ চোরা কারবারির সাথে বিমানের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নাম এসেছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। তারা বিভিন্ন পর্যায়ের আছে, কিছু আছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে সমুদ্রপথে মানব পাচারের ঘটনায় উদ্ধার হওয়া 592 জনের মধ্যে 82 মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন এবং দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে পুলিশ। নারী, পুরুষ ও শিশু সহ 488 জন বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শামসুল হক হায়দুরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরের 230 নটিক্যাল মাইল গভীরে সোমবার সকালে সন্দেহজনক একটি ট্রলার আটক করে নৌবাহিনীর টহল জাহাজ দুর্জয়। এ সময় ট্রলারটির ভেতর থেকে বাংলাদেশ ও মিয়ানমারের 21 দালাল সহ 592 জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর একটি জেটিতে নামানোর পর প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয় তাদের। উদ্ধারকৃতরা জানায়, প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে প্রথমে কক্সবাজার ও পরে মালয়েশিয়া নেয়ার কথা বলে একটি কাঠের নৌকায় তোলা হয় তাদের। জলে স্থলে প্রায় 15 দিন বন্দী অবস্থায় দালালরা তাদের উপর অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করছে তারা। যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশি হলেও বেশ কিছু মিয়ানমারের নাগরিক রয়েছে। একজনের হাতে লোহা কাটছে স্যার, আবার একজনের পানিতে নামাইয়া সুবাই স্যার উড়াইছে স্যার। দড়ি রশি বই না, ওই চাইনা ওই মগেরা
আর ওই যখন পাইপ দিয়ে পিড়ান দিলে স্যার এত ব্যথা যে করে সহ্য করে থাকা যায় না। মুই হনে হে দূর হনিবার মা বাপে সাঙ্গুরি আর মরে হেল্লা তুলি দিয়ে দি হনা আগে পড়লো তি মুহ পারম না মরে নোয়া সিস্টেম লই যা দে মতো বাচ্চাইও নাই বাচ্চা এড়ে 3 জন আছে দিয়া ও আমাদের 5 জন আছে হেড গরম মধ্যে 2 জন আছে। উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করার কথা জানিয়েছে নৌবাহিনী। তাদেরকে প্রথম মেডিকেল এক্সামিনেশন করছি, কারো যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সেটা আমরা দিয়ে যাচ্ছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যেটা লোকাল প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইনে এটা পরিচালনা করবে। বিভিন্ন সময় অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে বিপুল সংখ্যক যাত্রী আটক করা হলেও অবৈধ অভিবাসনের জন্য পাড়ি দেয়া একসাথে এত মানুষকে ধরার ঘটনা এটাই প্রথম। এনটিভি নিউজ ডেস্ক। 6 মাস পার হলেও এখনো তদন্ত শেষ হয়নি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের। ভারত থেকে দেশে আনার ব্যাপারে অগ্রগতি নেই এই মামলায় অন্যতম আসামি নূর হোসেনকে। এই অবস্থায় চাপা ক্ষোভ বিরাজ করছে নিহতদের পরিবার এবং নারায়ণগঞ্জবাসীর মধ্যে। ইতোমধ্যেই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের নাফিজ আশরাফকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফুর রহমান, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। চাঞ্চল্যকর এই 7 খুনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় গ্রেফতার হয় র্যাবের সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ ও কমোডোর এম রানা সহ 12 র্যাব কর্মকর্তা ও সদস্য। 7 জনকে হত্যার দায় স্বীকার করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপরে হঠাৎ কেন মুখ থুবড়ে পড়েছে মামলার তদন্ত, এমন প্রশ্ন এখন নিহতের পরিবারের সদস্যদের। আমার মতো কোনো মা যদি সন্তান হারা হয় তাহলে ওই মাই বুঝতে পারবে সন্তান হারা যন্ত্রণা কত কঠিন, কত কষ্ট। মামলায় যেই আসামি থাকুক, যেই জড়িত, আমি চাই সবারই যাতে অপরাধের সাজা হোক। শুধু নিহতদের পরিবার নয়, মামলার তদন্ত শেষ না হওয়াতে চাপা ক্ষোভ এখন নারায়ণগঞ্জবাসীর। এই যে 7-8 মাস হয়ে গেল, এখন কিন্তু এটা নিশ্চুপ, আমাদের মাঝে এটা নাই। সরকার যারা বিচার কার্য নিজে হাতে তারা পরিচালনা করে, অবশ্যই তাদের নিজস্ব একটা গাফলতি আছে। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে অথচ চার্জশিট দিচ্ছে না পুলিশ, তাই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী নেতারা। এই মামলায় যে ধরনের ক্লু উদ্ঘাটিত হয়েছে এটা কিন্তু নজিরবিহীন। সুতরাং আমরা চাই দ্রুত তারা অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করুক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের রিপোর্ট জমা দেওয়ার পরেই পুলিশ চার্জশিট দিতে পারবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই সময় তিনি কথা বলেন নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি জটিলতা নিয়ে। কিন্তু এটি তো এখন ডিপ্লোম্যাটিক চ্যানেলের বিষয়, এটি তো আসলে আমাদের তদন্তকারী কর্মকর্তা বা আমাদের কোনো বিষয় এই মুহূর্তে নয়, বরং ডিপ্লোম্যাটিক চ্যানেল যখন এটা ক্লিয়ার করতে পারবে তখনই হয়তো চলে আসবে। এদিকে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশি পদক্ষেপের সমালোচনা করেন নিহতের পরিবার ও নারায়ণগঞ্জবাসী। কি আইনের জটিলতা তাকে আনতে পারছে না তো আমরা জানি না। সরকার একজন কিলারকে দেশে আনতে পারে না, এটা তো আমরা মানতে পারি না। আমরা কি বলে সন্দিহান যে এই খুনের আসলে কোনো সুরা হবে কিনা। স্পর্শকাতর এই মামলায় র্যাব কর্মকর্তা ছাড়াও আর কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি পুলিশ দ্রুত মামলার অভিযোগপত্র পেশ করবে এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভুটানের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের রাষ্ট্রদূত পেমা চাঁদেন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। দুদেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ব্যাপারে আলোচনা হয় তাদের মধ্যে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন ভুটানের রাষ্ট্রদূত। তিনি সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের কথা বলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে উন্নয়ন বাড়ানোর পূর্ব শর্ত হল সহজ যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক এ.কে.এম. শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতারকৃত 11 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে রিমান্ড শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এই আদেশ দেন। এর আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে আনা হলে রাষ্ট্রপক্ষ প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন জানান।
ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য শেষে 11 আসামির প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে 3 দিন পর সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে ক্যাম্পাসের পরিস্থিতি। তবে আগের ঘোষণা অনুযায়ী বিকেলে অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে এবং খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবিতে নগরের সাহেব বাজার 0 পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। আপনারা দেখছেন